হ্যালো এভরিওয়ান, আমি সৌরভী, বিএইচএম স্টুডেন্ট। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর্নিকা মন্টেনার পার্ট 2 ভিডিও। তো পার্ট 1 ভিডিওতে আমরা কি পড়েছিলাম, আর্নিকার পেশেন্ট দেখতে ঠিক কীরকম হয়, আর্নিকার কমন নেম, কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স এবং আর্নিকার ফিভার কন্ডিশন, আর্নিকার মাইন্ড সিমটমস, যেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে এক্সামে কি কোশ্চেন আসতে পারে সেটাও আমি তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছিলাম। আজকে আমরা পড়ব আর্নিকার সেকেন্ড পার্ট, যেখানে আর্নিকার হেড সিমটমস এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা রিউমেটিজম, জিআই সিমটমস, এগুলো আমরা পড়ব। তো চলো স্টার্ট করা যাক আজকে আর্নিকা পার্ট 2। এবং আজকের ভিডিওতেও আমরা যা যা ইম্পর্টেন্ট আছে এক্সামের জন্য, কোন জায়গাটা ইম্পর্টেন্ট আমি অবশ্যই বলে দেব। ইউনিভার্সিটি এক্সামে কোন লাইন ইম্পর্টেন্ট হতে পারে, ভাইবাতে কীরকম কোশ্চেন আসতে পারে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে। প্রথমেই আসছে আর্নিকার হেড সিমটমস। মেনিনজাইটিস আফটার মেকানিক্যাল অর ট্রমাটিক ইঞ্জুরিজ ফ্রম ফলস কনকিউশন অফ ব্রেইন এক্সেট্রা। মেনিনজাইটিস, আইটিস কথাটা যেখানেই থাকে তার মানেই জানো হচ্ছে ইনফ্ল্যামেশন। ব্রেনের মেনিনজাস যে পার্টটা থাকে তার ইনফ্ল্যামেশনটাকেই আমরা বলছি মেনিনজাইটিস। এবার মেনিনজাইটিস কিসের থেকে হতে পারে, এখানে বলেছে বিভিন্ন ফিজিক্যাল, ধরো মেকানিক্যাল ইনজুরি হতে পারে, পড়ে গেছে, যে কোনো ব্রেনের ট্রমাটিক ইনজুরি হতে পারে, তার থেকে মেনিনজাইটিস হতে পারে। এবার আসছে ওয়েন সাসপেক্টিং এক্সুডেশন অফ ব্লাড টু ফেসিলিটেট অ্যাবজর্পশন। এটার মানে হচ্ছে যে কোনো জায়গায় যখন ব্লাড ক্লট হয়ে থাকে বা ব্লাড জমে গেছে, সেটাকে অ্যাবজর্পশন করতে আর্নিকা হেল্প করে। এবার হেড সিমটমসের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোসেফালাস। হাইড্রোসেফালাস মানে হচ্ছে ফ্লুইড কালেকশন ইন হেড। এটার পেশেন্ট দেখতে ঠিক কেমন হয় আমি সাইডে ফটো অ্যাটাচ করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। মাথাটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, বড় হয়ে যায়। এবার আর্নিকার পেশেন্টদের ক্ষেত্রে হয় তার হাইড্রোসেফালাসের হিস্ট্রি থাকতে পারে বা পেশেন্টেরও থাকতে পারে। হিস্ট্রি না থাকলেও প্রেজেন্ট কমপ্লেনও তার হাইড্রোসেফালাস কন্ডিশন থাকতে পারে, সেক্ষেত্রেও আমরা আর্নিকা দিতে পারি, অবশ্যই টোটালিটি অফ সিমটমস ম্যাচ করে। এবার আসে চিলড্রেনের একটা সিমটমস, ডেথলি কোল্ডনেস ইন ফোর আর্ম অফ চিলড্রেন। এখানে চিলড্রেনদের কথা বলেছে, কিন্তু এটা অ্যাডাল্টদের ক্ষেত্রেও হতে পারে। এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত এতটাই ঠান্ডা থাকে, বা হাতের তালুও টাচ করে দেখলে বোঝা যেতে পারে, এতটাই ঠান্ডা থাকে যে মৃত মানুষের ঠিক যে পরিমাণ ঠান্ডাটা থাকে সেই পেশেন্টেরও একই রকম ঠান্ডা অনুভব করা যেতে পারে, সেটাই বলেছে। এবার আসছে অ্যাপোপ্লেক্সি। এটা একটা ডিজিজ কন্ডিশন, সামটাইমস কিছু সময়ের জন্য প্যারালাইসিস কন্ডিশন হয়ে যায় পেশেন্টের। সেই কন্ডিশনে কী হয় সেটাই বলছে। লস অফ কনসিয়াসনেস, ইনভলান্টারি ইভ্যাকুয়েশন ফ্রম বাউলস অ্যান্ড ব্লাডার। অ্যাপোপ্লেক্সি কন্ডিশনে কী হতে পারে, হঠাৎ করে সেন্সলেস হতে পারে, তার কোন আনকনশিয়াস হয়ে যেতে পারে এবং তার পায়খানা পেচ্ছাপ হয়ে যেতে পারে। ইন অ্যাকিউট অ্যাটাক কন্ট্রোলস হ্যামারেজ অ্যান্ড এইডস অবজারশন। যে কোনো অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে কোনো রকম যদি ব্লাড ক্লট বা যে কোনো কিছু অ্যাবজর্পশন করতে আর্নিকা খুব ভালো কাজ করে। আগের ভিডিওতেই বলেছিলাম আর্নিকার অ্যাবজর্পশন পাওয়ার কিন্তু খুব ভালো, এখানে লেখাই আছে প্রমোট অ্যাবজর্পশন। এই কিন্তু অ্যাবজর্পশন করতে খুব হেল্প করে। should be repeated and allowed to act for days or weeks unless symptoms call for another remedy. এটা বলছে আমরা কিভাবে এর ডোজটা দিতে পারি। ডোজটা রিপিট করতে পারি বা সিঙ্গেল ডোজেও দিতে পারি, অবশ্যই সেটা পেশেন্টের যা কন্ডিশন থাকবে তার উপর ডিপেন্ড করবে, এটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। এবং বলেছে রিপিটও করে যেতে পারি যতক্ষণ না অন্য কোনো মেডিসিনের প্রয়োজন হচ্ছে। এবার আসছে আই সিমটমস, যেটা ভাইভাতে কিন্তু প্রায়ই ধরে, রিটেনে এখনও অবধি অতটা ইম্পর্ট্যান্ট নয়, বাট ভাইভাতে অবশ্যই ধরতে পারে। কনজাংটাইভাল অর রেটিনাল হ্যামারেজ উইথ এক্সট্রাভেসেশন ফ্রম ইনজুরিজ অর কাফ। যে কোনো ইনজুরি বা কাফের থেকে, মানে কাশি হতে হতে অনেকের অনেক সময় দেখবে চোখ প্রচণ্ড লাল হয়ে যাচ্ছে, ব্লাড ক্লট হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা একটু ওল্ড এজ পার্সন আছে তাদের দেখবে অনেক ক্ষেত্রেই কাশতে কাশতে চোখের একটা সাইড লাল হয়ে গেছে। এক্সট্রাভেসেশন মানে
পুরো রক্ত ছড়িয়ে যাওয়া, চোখে জমাট বেঁধে যাওয়া, সেই কন্ডিশনটাকে বলছে এক্সট্রাভাসেশন। সেই কন্ডিশনেও আমরা আর্নিকা দিতে পারি, যেহেতু আর্নিকা ব্লাড ক্লটে খুব ভালো কাজ করে। আই সিমটমসগুলো অনেক সময় ডিডি হয়, লিডাম্পালেও আমরা আই সিমটমস পড়েছি। সেটার সাথে আর্নিকার আই সিমটমসের কী তফাৎ সেটা একবার নিজেরা পড়ে নেবে, তাহলেই বুঝতে পারবে। যারা এখনও দেখোনি তারা অবশ্যই লিডাম্পালটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে ওখানের আই সিমটমসের সাথে এখানের আই সিমটমসের কী পার্থক্য। এবার লিডাম্পালের সাথে রিউম্যাটিজমেরও একটা ডিডি চলে আসবে আর্নিকাতে। এবার হচ্ছে রিউম্যাটিজম সিমটমস। অ্যালেন্সে কী বলো তো? অ্যালেন্সে হচ্ছে মেটেরিয়া মেডিকা পিউরাকে একেবারে জিস্ট করে অনেক বাছাই করে অ্যালেন্স কি নোটে লেখা আছে, তো সেটার একটা পয়েন্টও আমরা বাদ দিতে পারবো না। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। আর অ্যালেন্সে পয়েন্ট করে দেওয়া নেই কোনটা কিসের সিমটমস, আমি বলে দিচ্ছি, আমিও সাইডে লিখে নিয়েছি বইতে। তোমরাও এরকম যদি তোমাদের প্রবলেম হয় পেন্সিল দিয়ে সাইডে একটু মার্ক করে নেবে কোনটা কোন পার্টের সিমটমস এখানে দিচ্ছে। এবার হচ্ছে গাউট অ্যান্ড রিউম্যাটিজম, মানে বাতের ব্যথা। উইথ গ্রেট ফিয়ার অফ বিং টাচ অর স্ট্রাক বাই পার্সনস কামিং নিয়ার হিম। পেশেন্টের প্রথমেই বলেছি আর্নিকার পেশেন্ট একটু বেশি ওভার সেন্সিটিভ হয়, তো এতটাই সেন্সিটিভ বা এতটাই ভয় পেয়ে থাকে যে হাঁটুতে যদি ব্যথা করে পেশেন্টের, কাউকে টাচ পর্যন্ত করতে দেয় না। বা কেউ যদি দূর থেকে তার কাছে আসতে চায়, সে প্রথমেই বলবে সাবধানে এসো, আমার হাঁটুতে কিন্তু ব্যথা আছে, দেখবে একদম যেন ছোঁয়া না লাগে, আমার কিন্তু তাহলে খুব কষ্ট হবে। ইভেন ওপিডিতে দেখতে পাবে হয়তো অনেক সময় খেয়াল করলে ডক্টরকে পর্যন্ত টাচ করতে দেয় না। ডক্টর যদি টাচ করে দেখতে চায়, পেশেন্ট আগের থেকেই হাত উঠিয়ে দেবে, একদম ধরবেন না ডাক্তারবাবু, আমার কিন্তু এখানে খুব ব্যথা। এই জিনিসগুলো একটু খেয়াল করলেই তোমরা দেখতে পাবে। তো এইভাবে প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখে দেখেই এই সিমটমসগুলো মনে রাখতে হবে, আইদার মুখস্থ করে কখনো পসিবল নয়, কারণ হাজার হাজার সিমটমস আছে, মনে রাখা একদমই পসিবল নয়। যাই হোক, এবার আসছে টাইপটা কীরকম হবে। অ্যাসেন্ডিং টাইপ, মানে নিচ থেকে ওপরের দিকে ব্যথাটা উঠবে, যে রিউম্যাটিজমের পেইনটা আছে। এই অ্যাসেন্ড টাইপের ব্যথাটা, এটা কিন্তু বড়িকে লেখা আছে, অ্যালেন্সে লেখা নেই। এই অ্যাসেন্ডিং টাইপের রিউম্যাটিজমের ব্যথা কিন্তু লিডাম্পালেও আছে, একবার দেখে নেবে। এইভাবে মনে রাখতে হবে সিমটমসগুলো, যে কোনটার সাথে কোন সিমটমসটা ম্যাচ করছে বা সেম জিনিসটা আমি কোন ড্রাগে পড়েছি। এবার গাউট অ্যান্ড রিউম্যাটিজমের পেশেন্ট কীভাবে হাঁটাচলা করবে সেটাই বলেছে। ক্যান নট ওয়াক ইরেক্ট অন অ্যাকাউন্ট অফ আ ব্রুইশড শর্ট অফ ফিলিং ইন পেলভিক রিজিয়ন। সোজা হয়ে একদম ঠিকঠাক মতন হাঁটতে পারবে না, পেলভিক রিজিয়নে পেইন ফিল হবে, সেটাই বলছে। এটা করে আসছে স্কিন সিমটমস। প্রথমে বলে রাখি আর্নিকার স্কিন সিমটমস কিন্তু সালফারের সাথে ডিডি হয়। সালফারের একটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন সালফার, মেইনলি স্কিন প্রবলেম তো আছেই, তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে যখন পড়াবো তখন বুঝতে পারবে। যাই হোক, আর্নিকার সাথে সালফারের কিন্তু প্রচণ্ড ডিডি আসে, এক্সামে প্রচণ্ড জিজ্ঞেস করে ভাইভাতে। এবার আর্নিকার স্কিনটা কি বলছে। টেন্ডেন্সি টু স্মল পেইনফুল বয়েলস ওয়ান আফটার অ্যানাদার, এক্সট্রিমলি সোর, প্রচণ্ড পেইনফুল বয়েলস হবে। এবং আর্নিকার স্পেশাল ক্যারেক্টার হচ্ছে একসাথে কিন্তু 4-5টা বয়েলস উঠবে না, একটা বয়েলস উঠবে, সেটা ঠিক হয়ে যাবে, তারপর আবার একটা বয়েলস উঠবে এবং এতটাই পেইনফুল থাকবে টাচ পর্যন্ত করা যাবে না। কিন্তু সালফারের ক্ষেত্রে পার্থক্যটা কি? সালফারের ক্ষেত্রে পার্থক্যটা হলো একসাথে 5টা 6টা 8টা 10টা বয়েলস উঠে যাবে। এটাই হচ্ছে আর্নিকার সাথে সালফারের পার্থক্য। এবার বলছে প্যারালাইসিস লেফট সাইডেড, পালস ফুল স্ট্রং, স্টার্টার শাইং মাটারিং। স্টার্টার মানে হচ্ছে নাক ডাকা, শাইং মানে ডিপ ব্রিথ, মাটারিং মানে হচ্ছে ঘুমের মধ্যে বিড়বিড় করা। লেফট সাইড প্যারালাইসিসের পেশেন্ট হতে পারে। সেই পেশেন্টের কন্ডিশন কি হবে? পালস ফুল স্ট্রং থাকবে, মানে হচ্ছে প্রচণ্ড বেশি থাকবে। এই কন্ডিশনটাকে কি বলে? মনে আছে এই কন্ডিশনটাকে কি বলে? এই কন্ডিশনটাকে বলে হচ্ছে ট্যাকিকার্ডিয়া। পালস ফুল মানে 100-র বেশি যদি পালস রেট পাওয়া যায় তো সেটাকে ট্যাকিকার্ডিয়া বলে। স্টার্টার মানে প্যারালাইসিসের পেশেন্ট ঘুমের মধ্যে নাক ডাকবে, প্রচণ্ড ডিপ ব্রিথ নেবে এবং ঘুমের মধ্যে বিড়বিড় করতে পারে। সেই কন্ডিশনেও আমরা আর্নিকা দিতে পারি, অবশ্যই আরও বাদবাকি সিমটমস যদি ম্যাচ করে। এবার আসলে খুব খুব ইম্পর্টেন্ট জিআই সিমটমস।
যে কোনো ড্রাগের জিআই সিমটমস কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। প্রায় প্রত্যেকটা ড্রাগেই পেয়ে যাবে জিআই সিমটমস, এবং সেগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। জিআই মানে হচ্ছে মাউথ টু পুরো অ্যানাস অব্দি যা যা সিমটমস আমরা পাবো। এখানে বলছে বেলচিং, ইরাকটেশন, দুটোর মানেই হচ্ছে ঢেকুর তোলা, ফাউল, পিউট্রিক, পচা গন্ধ। এবার পচা গন্ধটা কিসের পচা গন্ধ? সেটা হচ্ছে লাইক রটেন এগস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, লাইক রটেন এগস। ভাইভাতে কিন্তু তোমাকে জিআই সিমটমস যদি বলে বা আর্নিকার ইরাকটেশন যদি জানতে চায়, তোমাকে এই ওয়ার্ডটাই বলতে হবে। এক্সামিনার এটাই শুনতে চাইবে, না হলে তুমি কোনোভাবেই আর যত যাই বলো না কেন তাকে তুমি স্যাটিসফাই করতে পারবে না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা প্লিজ মার্ক করে রেখো। আশা করি ভাইভাতে অনেক হেল্প করবে এগুলো। এবার বলছে আর্নিকার পেশেন্টের কি হয় তাহলে? এতটাই বাজে দুর্গন্ধযুক্ত ঢেকুর উঠবে, সেটা হচ্ছে পচা ডিমের গন্ধ। বুঝতেই পারছো কি ভয়ঙ্কর দুর্গন্ধ সেটা। এতটাই বাজে ঢেকুর উঠবে আর্নিকার পেশেন্টের। এবার তার সাথে কি থাকবে? তার সাথে থাকবে ডিসেন্ট্রি উইথ ইস্চুরিয়া, ফ্রুটলেস আর্জিং, লং ইন্টারভাল বিটুইন দ্য স্টুল। ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশা হবে উইথ ইস্চুরিয়া। এটা একটা খুবই সিভিয়ার কন্ডিশন, যেখানে তোমার আমাশার সাথে সাথে ইউরিন পাসের ফ্লোটা, ইউরিন যে ফ্লোটা থাকে সেটা কিন্তু কম হয়ে যাবে, ঠিকঠাক মতন ইউরিন পাস হবে না, সেটাকেই বলছে ইস্চুরিয়া। ফ্রুটলেস আর্জিং মানে বারবার তোমার পটি পাচ্ছে মনে হবে, তুমি যাবেও বাথরুমে কিন্তু তোমার পটি হবে না, সেটাই এখানে বলেছে। লং ইন্টারভাল বিটুইন দ্য স্টুল, অনেকক্ষণ পরপর স্টুল হবে, মানে এই ডিসেন্ট্রির কন্ডিশনের কথা কিন্তু বলছে এখানে। অন্য স্টুলের সাথে গোলালে চলবে না। আর্নিকার পেশেন্টের কিন্তু কনস্টিপেশনও আছে, কনস্টিপেশনের সাথে গোলালে চলবে না, এটা কেবলমাত্র ডিসেন্ট্রির কন্ডিশন। বারবার পেটে হয়তো কামড় দিচ্ছে, তুমি বাথরুমে যাচ্ছ কিন্তু তোমার পটি হচ্ছে না, ওদিকে কিন্তু আবার ডিসেন্ট্রি রয়েছে, ঠিকঠাক মতন ইউরিন পাস হচ্ছে না, এই কন্ডিশনটা থাকবে আর্নিকার, যেটা খুবই ইম্পর্টেন্ট। রিটেনে কোশ্চেন আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে, প্রত্যেকটা ওয়ার্ড, ফ্রুটলেস আর্জিং, লং ইন্টারভাল বিটুইন দ্য স্টুল, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে বলতে হবে। এবার আসি কনস্টিপেশনে। কনস্টিপেশনেও খুব ইম্পর্টেন্ট, রেকটাম লোডেড, ফিসেস উইল নট কাম অ্যাওয়ে। কনস্টিপেশন থাকবে পেশেন্টের, কেমন ফিল হবে? মনে হবে রেকটাম সবসময় লোড আছে, গেলেই মনে হবে পটি হয়ে যাচ্ছে, বা পটি হবে গেলেই মনে হবে, কিন্তু বাস্তবে কিন্তু পটি হবে না। আর যদিও বা হয়, কীরকম স্টুল হবে? রিবন লাইক স্টুল। এটা প্রচণ্ড জিজ্ঞেস করেই করে, রিবন লাইক স্টুল। আর্নিকার স্টুলের ক্যারেক্টার কেমন? তখন তোমাকে বলতে হবে রিবন লাইক স্টুল। এবার এই রকম হওয়ার কারণটা কি? এই রকম হওয়ার কারণ এনলার্জ প্রস্টেট ও রেট্রোভার্টেড ইউটেরাস। এনলার্জ প্রস্টেট এটা বলেছে মেলদের কন্ডিশনে, প্রস্টোমেগালি যেটা বলা হয়, এবং রেট্রোভার্টেড ইউটেরাস ফিমেলদের কথা বলেছে। রেট্রোভার্টেড ইউটেরাসের কন্ডিশনটা কি? ইউটেরাস সামনের দিকে কিছুটা বেন্ডিং হয়ে থাকে নর্মাল কন্ডিশনে, সেখানে রেট্রোভার্টেড ইউটেরাসের ক্ষেত্রে কি হয়? ওটা সামনে বেন্ডিং না হয়ে কিছুটা ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়ে থাকে, এই কন্ডিশনটাকে বলছে রেট্রোভার্টেড ইউটেরাস। আমি ফটো দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে। ফটো আছে, সেটা দেখলে একটু দেখে নাও, খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে রেট্রোভার্টেড ইউটেরাস কন্ডিশনটা কীরকম। তাহলে জিআই কোথার থেকে হচ্ছে? এই বেলচিং থেকে শুরু করে একেবারে কনস্টিপেশন অবধি আর্নিকার জিআই আছে, এটা পুরোটা মনে রাখতে হবে। তার মধ্যে বেলচিংয়ের ক্যারেক্টার কেমন? লাইক রটেনেক্স, এবং কনস্টিপেশন কেমন? রিবন লাইক স্টুল। এবার আসছে ফিমেল সিমটমস, সোরনেস অফ পার্টস আফটার লেবার, প্রিভেন্ট পোস্টপার্টাম হ্যামারেজ অ্যান্ড পিউরপেরাল কমপ্লিকেশন। আগেকার দিনে কি হতো? মানুষের সি সেকশন তো সেরকম হতো না, বাড়িতেই ডেলিভারি হতো মহিলাদের, মানে বাচ্চা প্রসব যেটা বলছে। তো তারপর ওই বাচ্চা প্রসব হওয়ার পর প্রচণ্ড যন্ত্রণা হতো, বিভিন্ন ইনফেকশন হতো, সেটাকে আর্নিকা খুব ভালো সামলে নিতে পারে, ওটা হ্যান্ডেল করে নেওয়ার ক্ষমতা আর্নিকার আছে। পেশেন্টের এই কন্ডিশনটাকে অনেকটা রিলিফ করতে হেল্প করে, সেটাই এখানে বলেছে। রিটেনশন অর ইনকন্টিনেন্স অফ ইউরিন আফটার লেবার। নর্মাল ডেলিভারি হওয়ার পর অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যেত ইউরিন পাসে অনেক প্রবলেম হতো, যেমন ইউরিন ঠিকঠাক পাস হতো না, বা পাস হলেও একদম আস্তে আস্তে, ফ্লোটা কমে যেত, ফোটা ফোটা ইউরিন পড়ছে, অনেকটা টাইম লাগছে,
এই কন্ডিশনেও আর্নিকা ভালো কাজ করে। এই কন্ডিশনগুলো বর্তমানে অতটা পরিমাণে দেখা যায় না, বিশেষ করে যেটা বলেছে আফটার লেবার কন্ডিশন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এখন সি সেকশন ডেলিভারি হয়। তো যাই হোক, এই সিমটমসটা মনে তো রাখতে হবে, কারণ কিছুই বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে ফিমেল সিমটমস। বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম, রিউম্যাটিজম পড়তে হবে। রিউম্যাটিজম লিডাম্পালের সাথে ডিডি আছে, সেটা পড়তে হবে। স্কিন সিমটমস পড়তে হবে এবং জিআই তো অবশ্যই পড়তে হবে। এগুলো তোমাদের মনে রাখতেই হবে। এবার আসছে কমপ্লিমেন্টারির মধ্যে কি আছে? অ্যাকোনাইট, হাইপেরিকাম, রাস্টক্স। হাইপেরিকাম আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, যারা দেখোনি প্লিজ গিয়ে চেক করে নাও, একবার দেখে নাও, যদি আগেও পড়ে থাকো আর একবার রিভিশন হয়ে যাবে। অ্যাকোনাইট পরে পড়াবো। রাস্টক্সও ইনজুরি মেডিসিন, আগে ইনজুরি মেডিসিন শেষ করে বাদবাকি আরও যা যা ড্রাগ আছে সেগুলো আমরা পড়বো। কমপ্লিমেন্টারির মধ্যে দু একটা ড্রাগ মনে রাখবে, যেগুলো তোমাদের ফার্স্ট বিএইচএমএসের সিলেবাসে আছে সেই অনুযায়ী। এবার আসছে মডালিটিস। আমি একদম প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা ড্রাগের মডালিটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে ড্রাগে মডালিটিস আছে সেগুলো আমাদের মনে রাখতেই হবে। এখানে বলছে আর্নিকা অ্যাগ্রাভেশন মানে প্রবলেম বেড়ে যাওয়া। কিসে বেড়ে যায়? অ্যাট রেস্ট ওয়েন লাইং ডাউন ফ্রম ওয়াইনের জন্য বেড়ে যেতে পারে, রেস্টে থাকলে ওর প্রবলেম বেড়ে যেতে পারে, শুয়ে থাকলে বেড়ে যেতে পারে। অ্যামিলিউরেশন কিসে হচ্ছে? অ্যামিলিউরেশন হচ্ছে ফ্রম কন্ট্যাক্ট অ্যান্ড মোশনে অ্যামিলিউরেশন হচ্ছে। রাস্টক্স যখন পড়বে, রাস্টক্স রুটা, তখন দেখবে রাস্টক্সেরও কিন্তু মোশনে অ্যামিলিউরেশন হয়, যে কোনো প্রবলেম মানে কন্টিনিউ মোশনে অ্যামিলিউরেশন হয়। ফ্রম কন্ট্যাক্ট এখানে অ্যামিলিউরেশন বলেছে, এক্সেপ্ট কিন্তু রিউম্যাটিজমের ক্ষেত্রেও কিন্তু কন্ট্যাক্টে আসতে দেয় না কাউকে, ভয় পায়। তো এই কিছু কিছু স্পেসিফিক জিনিসগুলো মাথায় রাখতে হবে পড়ার সময়। আমার পক্ষে যতটা সম্ভব আমি তো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি, বাদবাকিটা তোমাদের একটু পড়ে নিতে হবে। তো আর্নিকা অ্যালেন স্কিনর থেকে আমাদের শেষ হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি একটু হেল্পফুল হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইনজুরি মেডিসিনের ভিডিও নিয়ে।